Assalamu alaikum সবাইকে. Everyone is welcome to our class today. Today is lecture 10 after the midterms. Everyone is welcome. So we will start with the chapter, with another new chapter. So that is risk, return and risks. So we also call it just risk and returns. So আজকে আমরা দেখব যে one of the major things. So আপনারা যারা ফাইন্যান্সে মেজর করতেছেন বা ফাইন্যান্সে those who want to pursue their career in finance, they must understand this concept. It's a very important concept in finance, that is risk and return. So how are those two interrelated and how are they affecting each other? So এই জিনিসটা কিন্তু আমাদেরকে we have to understand. So we have to understand the risk and return. So দেখেন, so আজকে আমাদের learning goals গুলো কি what are the learning goals that we will learn from this risk and return? তো এখানে কি বলতেছে, তো এখানে মেইনলি বলতেছে যে লার্নিং গোলসের মধ্যে রিভিউ দ্য কনসেপ্ট অফ রিটার্ন। রিটার্নের কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। উই হ্যাভ টু রিভিউ দ্য কনসেপ্ট অফ রিটার্ন, its components, the forces that affect the investor's level of return and historical returns. তার মানে আমরা এখানে দেখব যে রিটার্নের কনসেপ্টটা কি, হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই দ্য রিটার্ন, এবং রিটার্নের হোয়াট আর ইটস কম্পোনেন্টস, এগুলোর কম্পোনেন্টসগুলো কী আছে, অ্যান্ড অলসো দ্য ফোর্সেস দ্যাট এফেক্ট দ্য ইনভেস্টার্স লেভেল অফ রিটার্ন, এবং অন্যান্য কী ধরনের ফোর্সেস আছে যেগুলো নাকি আমাদের ইনভেস্টার্সের যে লেভেল অফ ইনভেস্টার্সের যে ফোর্সেস আছে যেটা ইনভেস্টার্সের লেভেল অফ রিটার্ন। কারণ এক একজন কিন্তু এক এক ধরনের রিটার্নে স্যাটিসফাইড। কেউ চায় যে হ্যাঁ রিস্কটা কম থাকুক, আই ওয়ান্ট আ সেফ ইনভেস্টমেন্ট। তো সেফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যায় রিটার্নটা কিন্তু কম থাকে। দেখা যায় যে দ্য লোয়ার দ্য রিস্ক দ্য লোয়ার দ্য রিটার্ন, অ্যান্ড দ্য হায়ার দ্য রিস্ক দ্য হায়ার দ্য রিটার্ন থাকে। সো এই জিনিসটাই এক একটা ইনভেস্টারের লেভেলের কাছে এক এক রকম থাকে, অ্যান্ড হিস্টোরিক্যাল রিটার্নসের উপরে বেস করে অনেকে সাধারণত দে টু। তারপরে যেটা বলতেছে যে ডিসকাস দ্য রোল অফ টাইম ভ্যালু অফ মানি ইন মেজারিং রিটার্ন অ্যান্ড ডিফাইনিং আ স্যাটিসফ্যাক্টরি ইনভেস্টমেন্ট। তাহলে এই যে জিনিসটা টাইম ভ্যালু অফ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইম ভ্যালু অফ মানি। কারণ এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এই কারণে, বিকজ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্লেশন, বিকজ এখনকার ওয়ান অফ দ্য মোস্ট হাইপড আপ থিংস ইজ টাইম ভ্যালু অফ মানি। বিকজ এখন আমরা দেখতেছি ইনফ্লেশন রেট ইজ গোয়িং টু হাই। ইনফ্লেশন রেট বলতে কি, দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখন আপনি যদি দেখেন সব কিছু মানে এভরিথিং ইজ লাইক দ্য প্রাইস অফ এভরিথিং ইজ গোয়িং আপ ডিউ টু দিস। মানে এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা কিন্তু এফেক্ট হচ্ছে, শুধু যে বাংলাদেশে তা না। শুধুমাত্র একমাত্র তেলের দাম বেড়ে যাওয়ার কারণে দেখেন, তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে যেটা হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইম্প্যাক্ট ফেলতেছে যে তেল গ্যাস, যে আমাদের যে ইলেকট্রিসিটি থাকছে না, লোডশেডিং করতে হচ্ছে কারণ তেলের দাম বেড়ে যাচ্ছে। রাশিয়ার থেকে যে রাশিয়ান ইউক্রেন ওয়ারের কারণে এটা কিন্তু গ্লোবাল একটা ইম্প্যাক্ট ফেলতেছে। সো এটার অনুযায়ী দেখেন যে তেলের দাম বেড়ে গেছে, ভোজ্য তেলের, এবং সব কিছুর দাম মানুষ বাড়ায় দিছে। 20 টাকার কোক 25 টাকা হয়ে গেছে, তাই না? সব কিছুই 5 টাকা করে অলমোস্ট বেড়ে গেছে। তো চিন্তা করে দেখেন 20 টাকার কোক যদি 25 টাকা হয়ে যায়, থাকে অলমোস্ট একটা 25% অফ প্রাইস ইনক্রিজ, উইচ ইজ নট আ ম্যাটার অফ জোক, তাই না? একবারে 25 টাকা হয়ে যাওয়া মানে আপনি অলমোস্ট 25% প্রাইস একবারে বাড়াই দিচ্ছেন 20 টাকার জিনিসে। সো এটা কিন্তু ইটস আ ভেরি হাই, মানে অনেক বছর একটা ইনক্রিজ। তারপরে তেলের দাম বেড়ে যাচ্ছে, ভাড়ার দাম বেড়ে যাচ্ছে, সব কিছু দ্রব্যমূল্য যা আছে এ টু জেড সব কিছুর প্রাইস কিন্তু অনেক হাই। তো এই জিনিসটা উই হ্যাভ টু কনসিডার দিস। তো এই জিনিসটাকে কনসিডার করে আমাদের টাইম ভ্যালু অফ মানিটা অ্যাডজাস্টমেন্ট করেন। আজকে আপনি যে 1 লক্ষ টাকার মূল্যের ইনভেস্টমেন্ট করবেন, 5 বছর পরে সেই 1 লক্ষ টাকা কিন্তু সেম থাকবে না। তো সেটার টাইম ভ্যালু অফ মানি, টাইমের সাথে সাথে ভ্যালু অফ মানি কিন্তু কী হয়, ডিক্লাইন করে, কমে যায়। কারণ আগেকার আরও 10 বছর আগে যে 1 লক্ষ টাকার যে ভ্যালু ছিল, এখনকার 10 বছর পরে সেই 1 লক্ষ টাকার ভ্যালু ইজ নট দ্য সেম, তাই না? এখনকার সেই 1 লক্ষ টাকার ভ্যালু কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো তার মানে কি, মূল্য কমেছে। 1 লক্ষ টাকা 1 লক্ষই আছে, বাট 10 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে যা কিনতে পারতাম, এখন কিন্তু এই 10 বছর পরে 1 লক্ষ টাকা দিয়ে তা তো আমরা কিনতে পারছি না। সো এই টাইম ভ্যালু অফ মানিটা আমাদেরকে উই হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। তারপরে বলতেছে যে ডিসক্রাইব রিয়েল, রিস্ক ফ্রি অ্যান্ড রিকোয়ার্ড রিটার্নস অ্যান্ড দ্য ক্যালকুলেশন অ্যাপ্লিকেশন অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তাহলে ডিসক্রাইব রিয়েল আছে, রিস্ক ফ্রি আছে, অ্যান্ড রিকোয়ার্ড রিটার্ন আছে, অ্যান্ড দ্য ক্যালকুলেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তাহলে আপনি যে একটা যে ইনভেস্টমেন্ট করবেন, একটা সার্টেন অ্যামাউন্ট যে আপনি ইনভেস্ট করবেন, সো এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার একটা থাকতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কত টাকার অ্যামাউন্ট ইনভেস্ট করবেন, কী করবেন, তো সেটার উপরে এটার এগেনস্টে রিটার্ন কত হবে, কতটুকু আপনি চাচ্ছেন। তো সেই জিনিসগুলোর উপরে বেস করে কিন্তু ইউ হ্যাভ টু অ্যানালাইজ, রাইট? সো ওই জিনিসগুলো দ্যাট শুড বি কনসিডার্ড। তো উই হ্যাভ টু ডিসক্রাইব দ্য রিয়েল, রিস্ক ফ্রি অ্যান্ড রিকোয়ার্ড রিটার্নস অ্যান্ড দ্য ক্যালকুলেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তারপরে
লার্নিং গোলসগুলো কী কী আছে দেখেন, হোয়াট আর দ্য লার্নিং গোলস, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ ইয়েল অ্যান্ড হাউ টু ফাইন্ড গ্রোথ রেটস। তাহলে আপনাকে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য কনসেপ্ট, আপনাকে কনসেপ্টটাকে এক্সপ্লেইন করতে হবে, অ্যান্ড ক্যালকুলেশন অফ ইয়েল অ্যান্ড হাউ টু ফাইন্ড গ্রোথ রেটস। তার মানে আপনি কনসেপ্টটাকে ক্যালকুলেট করবেন, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ ইয়েল্ড। সো আপনার যে ইয়েল্ডগুলো আছে সেই জিনিসটা আপনি, ইয়েল্ড ইজ ইউর রিটার্ন, হোয়াট আর ইউ গেটিং অ্যাজ এ রিটার্ন ফ্রম ইউর ইনভেস্টমেন্ট, সো সেই জিনিসটা, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ হাউ টু ফাইন্ড গ্রোথ রেটস। তো আপনার কীভাবে গ্রোথ কতটুকু হচ্ছে সেই জিনিসটাও কিন্তু আপনার ক্যালকুলেট করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস ইনভেস্টমেন্ট করলেন, ইনভেস্টমেন্ট করার পর একটা সার্টেন অ্যামাউন্ট রিটার্ন পাচ্ছেন, এবং এখান থেকে হাউ ইউ ক্যান অলসো গ্রো সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে, যে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য গ্রোথ রেটস অ্যাজ ওয়েল। তারপরে যেটা বলতেছে যে ডিসকাস দ্য কি সোর্সেস অফ রিস্ক দ্যাট মাইট এফেক্ট পোটেনশিয়াল ইনভেস্টমেন্টস। সো পোটেনশিয়াল যে ইনভেস্টমেন্টগুলো আছে যেখানে আমরা ইনভেস্ট করতে আগ্রহী, তো সেই সব জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু পোটেনশিয়াল দ্য কি সোর্সেস অফ রিস্কগুলোকে উই হ্যাভ টু কনসিডার। সো ডিসকাস দ্য কি সোর্সেস অফ রিস্ক, তার মানে কি সোর্সেস অফ রিস্কগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে দ্যাট মাইট এফেক্ট পোটেনশিয়াল ইনভেস্টমেন্টস। আমাদের যেসব যে পোটেনশিয়াল ইনভেস্টমেন্টসগুলো আছে সেগুলোকেও আমার কি কনসিডার করতে হবে। তাহলে ডিসকাস দ্য কি সোর্সেস অফ রিস্ক দ্যাট মাইট এফেক্ট পোটেনশিয়াল ইনভেস্টমেন্টস, তো আমাদের যে পোটেনশিয়াল ইনভেস্টমেন্টস আছে সেটা। তারপরে যেটা বলছে আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অফ এ সিঙ্গেল অ্যাসেট, আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অফ এ সিঙ্গেল অ্যাসেট, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড দ্য স্টেপস দ্যাট কম্বাইন রিটার্ন অ্যান্ড রিস্ক। তারপরে বলতেছে যে আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অফ এ সিঙ্গেল অ্যাসেট, একটা সিঙ্গেল অ্যাসেটের রিস্ক কী আছে, এবং অ্যান্ড দ্য স্টেপস দ্যাট কম্বাইন রিটার্ন অ্যান্ড রিস্ক। আপনাকে যেটা চিন্তা করতে হবে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অফ একটা সিঙ্গেল অ্যাসেট হোল্ড করলে সেটার কী রিস্ক, অথবা আপনি যদি মাল্টিপল একটা পোর্টফোলিও মেনটেন করেন সেই ক্ষেত্রে রিস্কটা কেমন হবে, রাইট? সো আপনি যখন 4-5টা অ্যাসেট মেনটেন করতেছেন, কারণ এরকম দেখেন আপনি প্রত্যেকটা ইটস লাইক মোর লাইক এ বাস্কেট। আপনি যদি একটা বাস্কেটের মধ্যে সবগুলো ডিম রেখে দেন, 4-5টা ডিম রেখে দেন, 5টা ডিম বাস্কেটটা যদি একবারে পড়ে যায় তাহলে প্রত্যেকটা সবগুলো ডিমই কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? ওয়্যারএজ আপনি যদি ধরেন 5টা বা 6টা ডিমকে যদি 3টা জায়গায় রাখেন তাহলে কিন্তু একটা ভেঙে গেল, বাকি আপনাকে 2টা বাস্কেট কিন্তু আপনাকে বাকি 4টা ডিম কিন্তু আপনাকে সাপোর্ট করবে। তো সেই জিনিসটা ওভাবে কনসিডার করে উই হ্যাভ টু ডাইভার্সিফাই আওয়ার রিস্ক, দ্যাটস ওয়াই উই মেনটেন আ পোর্টফোলিও অফ ইনভেস্টমেন্টস, উই ইনভেস্ট ইন মাল্টিপল ইনভেস্টমেন্টস, ঠিক আছে? তো চলেন লেটস প্রসিড। ফার্স্ট আমরা দেখব যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিটার্ন। সো আমরা কনসেপ্ট অফ রিটার্নটা দেখি। What is this concept of return? ঠিক আছে? So concept of return এ যেটা বলতেছে যে return, the level of profit from an investment or the reward for investing. তো আপনি যে একটা টাকা আপনি কোথাও একটা ইনভেস্ট করতেছেন বা আপনি কোথাও একটা জিনিসটাকে সাবমিট করতে, মানে একটা টাকা আপনি কোথাও লাগালেন, সো এটার এগেনস্টে যে আপনি রিওয়ার্ডটা পাচ্ছেন বা এটার এগেনস্টে যে আপনি এক্সট্রা মানি পাচ্ছেন বা এক্সট্রা রিটার্ন পাচ্ছেন, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে the level of profit from an investment or the reward for investing. So it's more like the level of profit. So ওইটাকেই আমরা মেইনলি বলছি হচ্ছে it's the return, right? The level of profit from an investment or the reward for investing. তারপরে দেখেন কি বলতেছে যে what are the components of return? রিটার্নের কম্পোনেন্টসগুলো কি কি আছে? First of all it's about income. সো এই রিটার্নের মধ্যে 2টা কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন অর লসেস। সো ইনকামের মধ্যে কি বলতেছে দেখেন, ক্যাশ অর নিয়ার ক্যাশ দ্যাট ইজ রিসিভড অ্যাজ এ রেজাল্ট অফ ওনিং অ্যান ইনভেস্টমেন্ট। তার মানে ক্যাশ অর নিয়ার ক্যাশ, মানে অলমোস্ট ডিরেক্ট ক্যাশও আপনি পেতে পারেন অ্যাজ ইনকাম হিসাবে, অথবা আপনি অন্য কোনো বেশি বেনিফিটও পেতে পারেন যেটা উইচ ইজ নিয়ার টু ক্যাশ, ঠিক আছে? দ্যাট ইজ রিসিভড অ্যাজ এ রেজাল্ট অফ ওনিং অ্যান ইনভেস্টমেন্ট। তো মানে যেটা নাকি আমরা পাচ্ছি অ্যাজ এ রেজাল্ট অফ ওনিং অ্যান ইনভেস্টমেন্ট। তো তাহলে যেটা বলতেছে যে ইটস মোর লাইক কম্পোনেন্টস অফ রিটার্নের ক্ষেত্রে ইটস লাইক ক্যাশ অর নিয়ার ক্যাশ দ্যাট ইজ রিসিভড অ্যাজ এ রেজাল্ট অফ owning an investment. তারপরে যেটা বলতেছে যে ক্যাপিটাল গেইনস অর লসেস, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রসিডস ফ্রম দ্য সেল অফ এন ইনভেস্টমেন্ট অ্যান্ড ইটস অরিজিনাল পারচেজ প্রাইস। অনেক সময় কিন্তু আমরা ক্যাপিটাল গেইনও করি, কারণ এখন আপনি ধরেন একটা জিনিস কিনলেন 10 লক্ষ টাকা দিয়ে, তারপরে দেখা যাচ্ছে যে এটা আপনি যখন কয়েকদিন পরে সেল করতে যাবেন, দেখা গেল যে আপনি সেল করতে গেলেন, ওইটা আপনি একটা সার্টেন অ্যামাউন্টে ইয়ে করলেন, তো দেখা যাচ্ছে যে আপনি এটা সাপোজ কয়েকদিন পরে সেল করার পরে আপনার এটা আপনি 11 লক্ষ টাকায় সেল করলেন। তো 11 লাখ টাকা সেল আপনি ওইটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন হলো। আপনি 10 লাখ টাকা দিয়ে কিনেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কেনার পরে আপনি জিনিসটা 11 লক্ষ টাকায় সেল করেছেন, সো আপনার যে 1 লক্ষ টাকা বেনিফিট হয়েছে, সো দ্যাট ইজ হোয়াট ইজ মাই কি ক্যাপিটাল গেইন। তারপরে যেটা বলতেছে যে টোটাল রিটার্ন, তো টোটাল রিটার্নটা হচ্ছে দ্য সাম অফ দ্য ইনকাম অ্যান্ড দ্য ক্যাপিটাল গেইন অর লস আর্ন
আচ্ছা, আবার ক্যাপিটাল লসেসও আছে। ক্যাপিটাল লস হচ্ছে যদি আপনি 10 লাখ টাকা কিনেন, কারণ পর আপনার দেখা গেল যে ওটা আপনি সেল করে মাত্র 9 লক্ষ টাকা পেলেন। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইউর ক্যাপিটাল লস, যে আপনার ওখানে 1 লক্ষ টাকা লস হয়েছে। সো যদি লাভ হয়, যদি আপনি বেশিতে সেল করতে পারেন, দ্যাট ইজ হোয়াট ইজ ইউর ক্যাপিটাল গেইন। আর যদি আপনার কমে সেল করতে হয়, তো যে কমে আপনি যেটা আপনি পারচেস প্রাইস থেকে যে কমে অ্যামাউন্টে সেল করতেছেন, সেটা হচ্ছে কি আপনার ক্যাপিটাল লস। ঠিক আছে? তো তারপরে যেটা বলছে যে টোটাল রিটার্ন, দ্য সাম অফ দ্য ইনকাম অ্যান্ড দ্য ক্যাপিটাল গেইন or loss earned on an investment over a specified period of time. তারা বলতেছে যে টোটাল ইনকামটা এবং যে ক্যাপিটাল গেইনটা, আমি যে ইনকামটা করতেছি এবং যে আমার ক্যাপিটাল গেইন আর লস হচ্ছে, এই দুইটাকে অ্যাড করার পর যেটা হয় অন অ্যান ইনভেস্টমেন্ট ওভার এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। সো এইটাকেই আমরা মেইনলি বলতেছি হচ্ছে যে আমার কম্পোনেন্টস অফ টোটাল রিটার্ন। সো টোটাল রিটার্নের মধ্যে আছে হচ্ছে যে আমার ইনকাম অ্যান্ড ক্যাপিটাল গেইন অর লসেস, রাইট? তাহলে why return is important? তাহলে দেখেন যে why return is important, রিটার্নটা ইম্পর্টেন্ট কেন? The rate of return indicates how rapidly an investor can build wealth. তার মানে একটা দেখেন যে রেট অফ why return is important, রিটার্নটা ইম্পর্টেন্ট কেন? সো একটা রিটার্নের ক্ষেত্রে why it is very important. সো এটা ইম্পর্টেন্ট এই কারণে, why return is the rate of return indicates how rapidly an investor can build wealth. তার মানে আপনি যত বেশি রিটার্ন পাবেন, তত র্যাপিডলি, তত দ্রুততার সাথে আপনার ওয়েলথ বাড়বে। সো আপনি যত কম রিটার্ন পাবেন, তত কম রিটার্নের কারণে আপনার ওয়েলথ তত আস্তে আস্তে বাড়বে। তো যত বেশি রিটার্ন ততই তো লাভ। আমরা যখন যত বেশি লাভ পাই সেখানেই তো ইনভেস্ট করি, তাই না? তো সেটাই বলা হচ্ছে। তো অ্যালাউজ আস টু কিপ স্কোর অন হাউ আওয়ার ইনভেস্টমেন্টস আর ডুইং কম্পেয়ার টু আওয়ার এক্সপেকটেশনস। তো এটাও রেট অফ রিটার্ন ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ আমরা কতটা এক্সপেক্ট করেছিলাম যে আমরা একটা কারণ আমরা ইনভেস্ট করলে এটা তো কেউ শিওর গ্যারান্টি দিতে পারে না। সো রেট অফ রিটার্ন, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, একটা রেস্টুরেন্ট দিয়ে বিজনেস করার পরে আপনি তো এক্স্যাক্টলি বলতে পারবেন না যে অ্যাকচুয়ালি আপনার প্রফিট কত হবে, তাই না? আপনি যে ধরেন 1 কোটি টাকা খরচ করে একটা রেস্টুরেন্ট দিলেন, ওইটার এগেনস্টে আপনার কত টাকা রিটার্ন পাচ্ছেন। সো ওই জিনিসটা এটা একটা স্কোরও দেওয়ার ক্ষেত্রে ইট ইজ অ্যালাউজ আস টু কিপ স্কোর অন হাউ আওয়ার ইনভেস্টমেন্টস আর ডুইং কম্পেয়ার টু আওয়ার এক্সপেকটেশনস। তাহলে এটাও বলতেছে যে আমাদের যে স্কোরটা আছে অ্যালাউজ আস টু কিপ স্কোর অন হাউ আওয়ার ইনভেস্টমেন্টস আর ডুইং কম্পেয়ার টু আওয়ার এক্সপেকটেশনস। আমরা যে ধরনের এক্সপেকটেশনস রেখেছিলাম, সো হোয়াট ওয়ার আওয়ার এক্সপেকটেশনস, ওই এক্সপেকটেশনসগুলোর উপরে বেস করে ইট অলসো হেল্পস আস টু কিপ দ্য স্কোর অন হাউ আওয়ার ইনভেস্টমেন্টস আর ডুইং। তো আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যে আমরা হয়তো 20% বা 30% একটা রিটার্ন পাবো। সো এখন দেখা যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে আমরা আরও কম পাচ্ছি। যেমন রেস্টুরেন্ট আমরা অপারেট করতেছি, রেস্টুরেন্টটা চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনলি সে 15% বা 10% to 15%। তার মানে আমাদের যেটা এক্সপেকটেশন করেছিলাম ওটা হচ্ছে আমরা কম পাচ্ছি। সো ওইটাও একটা হেল্পস আস, দ্য রেট অফ রিটার্নটা অ্যালাউজ আস টু অ্যানালাইজ যে অ্যাকচুয়ালি হোয়াট আর উই গেটিং। হিস্টোরিক্যাল পারফরমেন্সেসের ক্ষেত্রে যেটা বলছে যে প্রোভাইডস আ বেসিস ফর ফিউচার এক্সপেকটেশনস, ডাজ নট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। তার মানে কি, আপনি বিগত সময় দেখা যাচ্ছে যে আপনি একটা রেস্টুরেন্ট খুললেন, এই ধরনের রেস্টুরেন্টে যারা নাকি এই ধরনের একটা রেস্টুরেন্ট খুলে, তো একটা বাফেট চেইন খুলবেন, বাফেট চেইনে কী ধরনের একটা রিটার্ন মানুষ পায় সাধারণত, ওইটার উপরে বেস করে ইউ ডু দ্য ইনভেস্টমেন্ট। তো ওই ইনভেস্টমেন্টটা আপনি করলেন, করার পরে দেখা যাচ্ছে যে এই ধরনের এই ইন্ডাস্ট্রি থেকে বা এই রেস্টুরেন্ট বিজনেস থেকে কী ধরনের একটা অ্যাকচুয়ালি আমরা রিটার্ন পাই। সো ইটস মেইনলি প্রোভাইডস আ বেসিস ফর ফিউচার এক্সপেকটেশনস। তো আপনার যে ফিউচারে যে ধরনের এক্সপেকটেশনসগুলো আছে সেই ধরনের ওইটা আপনাকে অ্যানালাইজ করে দেবে, যে আপনি প্রিভিয়াস ট্রেন্ডস দেখে, বিগত হিস্ট্রিগুলো দেখে ইউ ক্যান অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য বেসিস ফর ফিউচার এক্সপেকটেশনস। মোর ওভার ইট ডাজ নট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। আপনার যে ফিউচার পারফরমেন্সকে গ্যারান্টি করে না, নট নেসেসারিলি এখন যারা ইন্ডাস্ট্রিতে যে স্ট্যান্ডার্ডে আর্ন করতেছে, নট নেসেসারিলি যে ফিউচারে গিয়েও সেম স্ট্যান্ডার্ডে একদম এক্স্যাক্টলি ওইটা পাবেন, বেশিও পেতে পারেন, কমও পেতে পারেন। তো দেয়ার মাইট বি সাম ভ্যারিয়েশনস, রাইট? সো ইট উইল নট বি দ্য এক্স্যাক্টলি দ্য সেম। সো ওই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে যেটা বলতেছে যে এক্সপেক্টেড রিটার্ন। তো তারপরে দেখেন যে এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে বলতেছে মানে এক্সপেক্টেড, আমরা যেটা একটা এক্সপেক্ট করি, মানে হোয়াট উই মাইট এক্সপেক্ট। সো এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে রিটার্ন অ্যান্ড ইনভেস্টার থিঙ্কস অ্যান্ড ইনভেস্টমেন্ট উইল আর্ন ইন দ্য ফিউচার। তার মানে যখন একটা ইনভেস্টার থিঙ্ক করে যে একটা ইনভেস্টমেন্ট আমি করলাম, ওই ইনভেস্টমেন্টটা আমাকে কী ধরনের একটা অ্যামাউন্ট উইল হেল্প মি টু আর্ন অ্যান ইনভেস্টমেন্ট ইন দ্য ফিউচার। সো ওই ফিউচারে দেখা যাবে যে ওই ইনভেস্টমেন্টটা আমাকে কীভাবে হেল্প করতেছে, হাউ টু আর্ন, যে আমি এক্সপেক্ট করতেছি, হোয়াট আর মাই এক্সপেকটেশনস। Determines what an investor is willing to pay for an investment. এটাও determines what an investor is willing to pay for an investment or if they are willing to make an investment. তাহলে যে expected returnটা বলতেছে যে return an investor thinks an investment will earn in the future. তাহলে আবার determines an investor is willing to pay for investment or if they are willing to make an investment. তো expected returnটা হচ্ছে যে আমরা কি আশা চাচ্ছি, আমাদের what are our expectations, আমি কি চাচ্ছি, মানে হ্যাঁ কী ধরনের ইনভেস্টমেন্ট হলে I will be
ইনভেস্টিং। সো এই ধরনের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি এরকম অ্যামাউন্ট না হলে আই উইল নট বি ইন্টারেস্টেড টু ইনভেস্ট। সো এই ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপেক্টেড রেটটা কী, এক্সপেক্টেড উপরেই বেস করে যে এই অ্যামাউন্টে যদি আমি একটা আশা পাই, যে একটা আশ্বাস পাই যে এই ধরনের অ্যামাউন্টে আই উইল বি গেটিং অ্যান রিটার্ন, তো তখন আমি কিন্তু আই উইল ইনভেস্ট ইন সাচ প্রজেক্টস। ঠিক আছে? সো টাইম ভ্যালু অফ মানি দেখেন, তো টাইম ভ্যালু অফ মানি এখানে কথা বলতেছে যে টাইম ভ্যালু অফ মানি অ্যান্ড রিটার্ন। সো টাইম ভ্যালু অফ মানিটা রিটার্নের সাথে কীভাবে রিলেটেড, সো এই জিনিসটা একটু খেয়াল করেন। তো এখানে বলতেছে দ্য সুনার ইউ রিসিভ আ রিটার্ন অন এ গিভেন ইনভেস্টমেন্ট দ্য বেটার। তার মানে আপনি যত তাড়াতাড়ি একটা গিভেন ইনভেস্টমেন্টের উপরে রিটার্ন পাবেন, যত সুনার দ্য সুনার ইউ উইল রিসিভ আ রিটার্ন অন এ গিভেন ইনভেস্টমেন্ট, তত বেটার। সো অ্যাজ আর্লিয়ার অ্যাজ ইটস বেটার, বিকজ হ্যাঁ যত তাড়াতাড়ি তত আপনার টাইম ভ্যালু অফ মানিটা উইল হেল্প ইউ, তাই না? বিকজ আপনার যত লেট হবে তত টাইম ভ্যালু, যত টাইম বাড়বে তত কিন্তু আপনার সার্টেন মানে অ্যামাউন্টের মানির টাকাটা কিন্তু দ্যাট উইল ডিক্লাইন। দ্য সুনার ইউ রিসিভ আ রিটার্ন অন এ গিভেন ইনভেস্টমেন্ট দ্য বেটার। তারপরে যেটা বলতেছে আ ডলার রিসিভ টুডে ইজ ওয়ার্থ মোর দ্যান আ ডলার রিসিভড ইন দ্য ফিউচার। তার মানে একটা ফিউচার $1 আজকে যেটা ভ্যালু আছে সেটা কিন্তু ফিউচারের চেয়ে $1 চেয়ে আজকের ভ্যালুটা বেশি। এর জন্য এটাই বলতেছে যত দিন যাবে তত কিন্তু আপনার টাকার মান কমতে থাকবে, ভ্যালু কমবে। বিকজ আপনি দেখেন আমরা এক সময় কিন্তু আমরা মানে একটা সময় মানে এখন 1000 টাকার নোটও চলে আসছে, আগে 500 টাকার নোট হাইস্ট ছিল। তো ইন ফিউচারে দেখা যাবে আমাদেরকে 1000-এর পরে আমাদেরকে দেখা যাচ্ছে যে 2000-এর নোটও আমরা আনতে হতে পারে, রাইট? এরকম আমাদের আনা লাগবে। সো এই জন্য দ্য সুনার ইউর মানি ক্যান বিগিন আর্নিং ইন্টারেস্ট দ্য ফাস্টার ইট উইল গ্রো। তার মানে এটা যেটা বলছে যে সুনার আপনি যত তাড়াতাড়ি আপনি আপনার ইনভেস্টমেন্টের থেকে রিটার্নটা পেয়ে যাবেন, আপনি যে এক্সপেক্টেড রিটার্নটা করতেছেন সেটা আপনি যত তাড়াতাড়ি পেয়ে যাবেন, দ্য বেটার উইল বি ফর ইউ। তারপরে যেটা বলতেছে আ ডলার রিসিভ টুডে ইজ ওয়ার্থ মোর দ্যান আ ডলার রিসিভড ইন দ্য ফিউচার। তার মানে আজকে আপনি যে ডলারটা যেটা বললাম দ্য সুনার, এটা হচ্ছে যে আপনি দ্য সুনার ইউর মানি ক্যান বিগিন আর্নিং ইন্টারেস্ট দ্য ফাস্টার ইট উইল গ্রো। তো আপনার যত তাড়াতাড়ি যদি আপনার হয় যে আপনি যত তাড়াতাড়ি ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, আপনার মানি ইন্টারেস্টটা যত তাড়াতাড়ি আর্ন করবে, দ্য সুনার ইউর মানি ক্যান বিগিন আর্নিং ইন্টারেস্ট দ্য ফাস্টার ইট উইল গ্রো। তাহলে তত ফাস্ট জিনিসটা আপনার গ্রো করবে, বুঝতে পারছেন? তাহলে এবার আমরা একটু দেখি যে মেজারিং রিটার্ন, আমরা রিটার্নটা কীভাবে মেজার করতে পারি। টাইম ভ্যালু অফটা আমরা দেখলাম, আমরা রিটার্ন ইম্পর্টেন্ট কেন সেটাও দেখলাম। তখন এখন আমরা দেখব যে হাউ ক্যান উই মেজার দ্য রিটার্ন। তো এবার দেখেন যে রিটার্নটা মেজারমেন্টের ওয়ে কী আছে। একটা আছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতে কী বুঝি আমরা? দ্য রেট অফ রিটার্ন ইনভেস্টমেন্ট মাস্ট আর্ন অন এন ইনভেস্টমেন্ট টু বি ফুললি কম্পেনসেটেড ফর ইটস রিস্ক। মানে দ্যাট ইজ হোয়াট ইজ ইউর রিকোয়ার্ড, মানে এটা আপনার লাগবে, দ্যাট মাস্ট বি। সো এর নিচে যদি আপনি রিটার্ন পান তাহলে ইউ উইল নট বি ইনভেস্টিং। সো দ্য রেট অফ রিটার্ন ইনভেস্টার মাস্ট আর্ন, অবশ্যই আর্ন করতে হবে অন এন ইনভেস্টমেন্ট টু বি ফুললি কম্পেনসেটেড ফর ইটস রিস্ক। তো এইটার পুরো রিস্কের জন্য যদি ফুললি কম্পেনসেটেড করতে হবে সেটার ক্ষেত্রে আপনার সেই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা অবশ্যই লাগবে। তাইলে দেখেন সেই রিকোয়ার্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তো রিকোয়ার্ড রিটার্ন অন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী লাগবে দেখেন। সো হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট? তো রিকোয়ার্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে কি রিয়েল রেট অফ রিটার্ন। অ্যাকচুয়ালি আপনি কত পাচ্ছেন অ্যাডজাস্টেড টু ইনভেস্টমেন্ট। রিয়েল কথাটা যখনই আসবে whenever it is real, সো রিয়েল রেট অফ রিটার্ন বলা মানে হচ্ছে যে অ্যাডজাস্টেড টু ইনফ্লেশন। তার মানে আপনার রেট অফ রিটার্নটা যখন উইল বি অ্যাডজাস্টেড টু ইনফ্লেশন তখন দ্যাট উইল বি মাই। তারপরে যেটা বলতেছে যে এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম, তো ইনফ্লেশনের জন্য কত আপনি পাচ্ছেন, ইনফ্লেশনের জন্য প্রিমিয়াম কত দিবেন, প্লাস হচ্ছে রিস্ক প্রিমিয়াম ফর ইনভেস্টমেন্ট, রিস্ক প্রিমিয়ামের জন্য আপনি কত দিচ্ছেন। সো দ্যাট ওয়াজ ইজ দ্য রিকোয়ার্ড রিটার্ন ইনভেস্টমেন্ট হচ্ছে যে রিস্ক ফ্রি রেট প্লাস রিস্ক প্রিমিয়াম ফর ইনভেস্টমেন্ট। তো রিস্ক ফ্রি রেট হচ্ছে যেটা আপনার রিয়েল রেট অফ রিটার্ন প্লাস এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম, কারণ যত দিন যাবে ইনফ্লেশনের রেটটা তত বাড়বে। তো ওই ইনফ্লেশনের অ্যামাউন্টটা ধরে কত বাড়তে পারে ওইটা প্লাস রিয়েল রেট অফ রিটার্ন, এই দুটা মিলা হচ্ছে যে আপনার রিস্ক ফ্রি রেট। তো আপনার রিস্ক ফ্রি রেট প্লাস ইউর রিস্ক প্রিমিয়াম ফর ইনভেস্টমেন্ট, সো দ্যাট উইল বি ইউর রিকোয়ার্ড রেট অফ ইনভেস্টমেন্ট। সো রিকোয়ার্ড অফ রেট ইনভেস্টমেন্ট উইল বি ইউর রিস্ক ফ্রি রেট প্লাস রিস্ক প্রিমিয়াম ফর ইনভেস্টমেন্ট। বুঝা গিয়েছে? তো এই জিনিসটা হলো। তো তারপরে যেটা বলতেছে যে দেখেন তাহলে রিয়েল রেট অফ রিটার্নটা কি বললো দেখেন, রিয়েল রেট অফ রিটার্ন ইকুয়ালস দ্য নমিনাল রেট অফ রিটার্ন, নমিনাল রেট অফ রিটার্ন যেটা পাচ্ছেন আপনি মাইনাস দ্য ইনফ্লেশন রেট। দেখছেন দ্য রিয়েল রেট আমরা যেটা বললাম, রিয়েল রেট মানে হচ্ছে অ্যাডজাস্টেড টু ইনফ্লেশন। তার মানে ইনফ্লেশনটাকে বাদ দিয়ে আমরা যে অ্যামাউন্টটা ধরবো সেটাকেই আমরা বলতেছি কি রিয়েল রেট অফ রিটার্ন। তো মানে কনসিডারিং দ্য
I mean, considering the inflation, whenever we are considering the inflation, ওই ইনফ্লেশনটাকে কনসিডার করে আমরা যে রিয়েল রেট অফ রিটার্নটাকে ধরবো, দ্যাট উই কনসিডার অ্যাজ রিয়েল রেট অফ রিটার্ন. সো ইকুয়ালস দ্য নমিনাল রেট অফ রিটার্ন minus the inflation rate. So exact nominal minus inflation rate measures the change in purchasing power provided by an investment. তার মানে purchasing power by provided by investment কি? ইউজুয়ালি দেখেন টাকার মান যদি কমে যায়, ইনফ্লেশন রেট বেড়ে যাওয়া মানে টাকার মান কমে যাওয়া. তো টাকার মান যদি কমে যায় তাহলে আপনার স্যালারি যদি 30,000 টাকা থাকে, তো আপনার টাকার মান যদি কমে যায় তখন দেখা যাবে কিন্তু আপনার পারচেসিং পাওয়ারও কিন্তু কমে যাচ্ছে. কারণ আপনি আগে 30,000 টাকা দিয়ে যা যা কিনতে পারতেন এখন কিন্তু কিনতে পারবেন না, কারণ এখন সব কিছুর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে. আপনার পারচেসিং পাওয়ার, আপনার স্যালারি তো অলমোস্ট ওই জায়গায় রয়ে গেছে. সো আপনার স্যালারি ওখানে রয়ে গেছে, বাট ইয়োর কি আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে. পারচেসিং পাওয়ার প্রোভাইডেড বাই ইনভেস্টমেন্ট. মোরওভার তারপরে বলতেছে যে এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম. তো এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়ামটা কি? দ্য অ্যাভারেজ রেট অফ ইনফ্লেশন এক্সপেক্টেড ইন দ্য ফিউচার. একটা অ্যাভারেজ করা হয়, ধরেন যে নেক্সট 1 ইয়ারের মধ্যে যে আপনার কত টাকা ইনফ্লেশন হতে পারে সেটা বেসড অন ওইটা একটা ক্যালকুলেশন করা হয়, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রেট অফ ইনফ্লেশন. সো এই বেসড অন দ্যাট এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম ওইটাকে কনসিডার করে উই কাম আপ উইথ দ্য অ্যাভারেজ রেট অফ ইনফ্লেশন এক্সপেক্টেড ইন দ্য future. So that is what is the average rate of inflation expected in the future. So that is what is our expected inflation premium. বুঝা গিয়েছে? সো এটাকে আমরা কনসিডার করলাম যে দিস ইজ আওয়ার এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম. সো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করেই উই উইল কনসিডার দ্যাট. ঠিক আছে? তারপরে যেটা বলতেছে যে রিস্ক ফ্রি রেট. তো দেখেন যে রিস্ক ফ্রি রেট যদি বলে, তো হোয়াট ইজ দিস রিস্ক ফ্রি রেট? সো লেটস হ্যাভ আ লুক অ্যাট দিস রিস্ক ফ্রি রেট. তো রিস্ক ফ্রি রেটে বলতেছে যে the rate of return that can be earned on a risk-free investment. তাহলে যেই রিটার্নটা আমরা পাচ্ছি একটা রিস্ক-ফ্রি ইনভেস্টমেন্টের উপরে, তার মানে the rate of return that can be earned on a risk-free investment. তার মানে আমরা যে রিস্ক-ফ্রি ইনভেস্টমেন্টটা করতেছি সেটার উপরে আমরা কী ধরনের রেট অফ রিটার্নটা পাবো. ঠিক আছে? The most common risk-free investment is considered to be 3-month US Treasury bill. So আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে কম মোস্ট রিস্ক-ফ্রি এগুলা, বিকজ এই জিনিসগুলো সবচেয়ে বেশি রিস্ক-ফ্রি হচ্ছে এই কারণে, বিকজ এইগুলোতে ইউজুয়ালি কোনো নাই, বিকজ ট্রেজারি বিল যে গভর্নমেন্ট সঞ্চয়পত্র হতে পারে, গভর্নমেন্ট বন্ড হতে পারে, এই ধরনের যে ইয়াগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত মোস্ট রিস্ক ফ্রি বলতেছি ইনভেস্টমেন্ট, উইচ ইজ কনসিডার্ড টু বি দ্য 3-month US ট্রেজারি বিল. সো এই জিনিসগুলোকে আমরা US ট্রেজারি বিল হিসাবে ধরে নিচ্ছি. তারপরে দেখেন যে রিস্ক ফ্রি রেটের ক্ষেত্রে কী কী? রিস্ক ফ্রি রেটটা কি? রিয়েল রেট অফ রিটার্ন প্লাস এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম. তাহলে রিস্ক ফ্রি রেট ওই যে আমরা আগের স্লাইডটাতে দেখেছিলাম. সো দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার রিয়েল রেট অফ রিটার্ন. অ্যাকচুয়ালি আমরা রিয়েল রেট অফ কত পাচ্ছি, তারপরে ওটার সাথেও রিয়েল রেটেড মানে তো এখনকার অ্যাডজাস্টেড, এখন অ্যাডজাস্ট করে, প্লাস এটার সাথে এক্সপেক্টেড মানে ফিউচার ইনফ্লেশন প্রিমিয়ামটা ক্যালকুলেট করেও আমরা উই ক্যান ফাইন্ড আউট দ্য রিস্ক ফ্রি রেট. বুঝা গিয়েছে? সো দ্যাটস আওয়ার রিয়েল রেট অফ রিটার্ন প্লাস এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম. সো এই দুইটাকে একত্রিত করে যোগ করে উই ক্যান কাম আপ উইথ দিস রিস্ক ফ্রি রেট. বুঝতে পেরেছেন? সো দিস ইজ হোয়াট ইজ আওয়ার রিস্ক ফ্রি রেট. সো দ্যাটস রিয়েল রেট অফ রিটার্ন প্লাস এক্সপেক্টেড ইনফ্লেশন premium. যেটা বলতেছে যে রিস্ক প্রিমিয়ামের ক্ষেত্রে যেটা বলতেছে অ্যাডিশনাল রিটার্ন অ্যান্ড ইনভেস্টর রিকোয়ার্স অন এ রিস্ক ইনভেস্টমেন্ট, অ্যাডিশনাল রিটার্ন অ্যান্ড ইনভেস্টর রিকোয়ার্স on a risk investment to compensate for risks based upon issue and issue characteristics. তাহলে যেটা বলতেছে দেখেন রিস্ক প্রিমিয়ামের ক্ষেত্রে যেটা বলতেছে যে অ্যাডিশনাল রিটার্ন, যে রিস্ক প্রিমিয়ামের জন্য আমি যে জিনিসটা পেমেন্ট করতেছি, দ্য অ্যামাউন্ট দ্যাট আই এম গোয়িং টু পে ফর দিস মাই অ্যাডিশনাল রিটার্নের ক্ষেত্রে অ্যাডিশনাল রিটার্ন অ্যান্ড ইনভেস্টর রিকোয়ার্স অন এ রিস্ক ইনভেস্টমেন্ট. তার মানে যেই জিনিসগুলো একটু রিস্কি হয় সেগুলোর কিন্তু রিটার্ন বেশি হয়. আমি অলরেডি বলেছি দ্য হায়ার দ্য রিস্ক দ্য মোর দ্য রিটার্ন. তো তাহলে যে রিস্ক ইনভেস্টমেন্টসগুলো আছে ওই রিস্ক ইনভেস্টমেন্টসগুলোর জন্য যে আপনি অ্যাডিশনাল রিটার্নটা আপনি পাচ্ছেন টু কম্পেনসেট ফর রিস্ক বেসড আপন ইস্যু অ্যান্ড ইস্যু ক্যারেক্টারিস্টিক্স, সেটার জন্য হচ্ছে যে রিস্ক প্রিমিয়ামটা. রিস্ক প্রিমিয়ামটা আমরা একটা প্রিমিয়াম কেন দিই? প্রিমিয়ামটা এই কারণে দিই যে যেহেতু আমি অ্যাডিশনাল রিস্ক বিয়ার করতেছি, তো ওই অ্যাডিশনাল রিস্ক বিয়ার করার জন্য আই এম গেটিং আ রিস্ক প্রিমিয়াম. ইস্যু ক্যারেক্টারিস্টিক্স দ্য টাইপ, ম্যাচুরিটি অ্যান্ড ফিচার্স. তার মানে আপনি কী ধরনের ইনভেস্ট করতেছেন সেটা একটা ম্যাটার করে. হোয়াট কাইন্ড অফ ইনভেস্টমেন্টে আপনি ইনভেস্ট করতেছেন, হোয়াট আর দ্য টাইপস, অ্যান্ড এটার ম্যাচিউরিটি কেমন হবে, কতদিন লাগবে, ঠিক আছে, হাউ লং উইল ইট টেক ফর দ্য ম্যাচিউরিটি. হ্যাঁ, সো এই জিনিসগুলোর ম্যাচিউরিটি কী লাগবে, সো ওই জিনিসটাকে উই হ্যাভ টু কনসিডার. সো ইস্যু ক্যারেক্টারিস্টিক্স আর দ্য টাইপ, ম্যাচিউরিটি, অ্যান্ড ফাইনালি হচ্ছে কি আপনার ফিচার্স. তো ফিচার্সের ক্ষেত্রে আছে
যে এই প্রিমিয়ামগুলোর ক্ষেত্রে হোয়াট আর দ্য ফিচার্স অ্যাজ ওয়েল। তো ইস্যু ক্যারেক্টারিস্টিক্স আর দ্য টাইপ, ম্যাচুরিটি অ্যান্ড ফিচার্স। তো ফাইনালি এখানে যেটা দাঁড়াচ্ছে যে ইস্যুয়ার ক্যারেক্টারিস্টিক্স আর ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি ফ্যাক্টরস। একটা হচ্ছে ইস্যু ক্যারেক্টারিস্টিক্স, ওই দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর রিলেটেড টু দ্য ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্টটা হচ্ছে যে কী ধরনের ইনভেস্টমেন্ট, হোয়াট আর দ্য টাইপস অফ ইনভেস্টমেন্ট, আপনি কী করতেছেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতেছেন, মানে বন্ডসে, সিকিউরিটিসে, হোয়াট কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আর ইউ ডুইং। সো এইটা ধরনের ম্যাচুরিটি বলতে কত দিনের জন্য আপনি এটাকে ইনভেস্ট করতেছেন, এটা কবে ফাইনালাইজ হবে, যে আপনি 5 বছরের জন্য কোনো কোথাতে ইনভেস্ট করলেন, তো সেটা দ্যাট ইজ আ ওয়ান থিং। অ্যান্ড হোয়াট আর দ্য ফিচার্স অ্যাজ ওয়েল, ওই ফিচার্সগুলো কি, ওই বৈশিষ্ট্যগুলো কী কী। আর ইস্যুয়ার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাকচুয়ালি যে কারা এই জিনিসটা করতেছে, ঠিক আছে। আর আপনি যদি সিকিউরিটিজ ইনভেস্ট করেন, রিয়েল এস্টেট ইনভেস্ট করেন, তার মানে আপনার যারা ডেভেলপার কোম্পানি আছে তারা ইনভেস্ট করতেছে। সো দে আর মেইনলি তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে, কী ধরনের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, অ্যান্ড দেন অলসো দ্য কোম্পানি ফ্যাক্টরস। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে এইবার আসেন হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তো হোল্ডিং পিরিয়ড রিটার্ন জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। সো হোল্ডিং পিরিয়ডের মধ্যে বলতেছে দ্য পিরিয়ড অফ টাইম ওভার উইচ অ্যান ইনভেস্টার উইশেস টু মেজার দ্য রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট ভেহিকেল। তার মানে আপনি একটা ইনভেস্টমেন্ট যতদিন হোল্ড করে রাখছেন, ওই হোল্ড করা অবস্থায় দ্য পিরিয়ড অফ টাইম ওভার উইচ অ্যান ইনভেস্টার উইশেস টু মেজার দ্য রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট ভেহিকেল। তাইলে যেটা বলতেছে যে একটা দ্য পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে যে আপনার ইনভেস্টারটা একটা মেজর একটা জিনিসকে হোল্ড করে রাখে বা করে, এটার ক্ষেত্রে যে এই ইনভেস্টমেন্ট ভেহিকেলটা এটার এগেনস্টে যে আপনি এই হোল্ডিং পিরিয়ডের ক্ষেত্রে যেটা আছে সেটাকে আমরা মেনলি বলতেছি যে হোল্ডিং পিরিয়ড, ঠিক আছে। যে এই জিনিসটাকে আমি যতদিন ধরে রাখবো সেটাকে দ্য পিরিয়ড অফ টাইম ওভার উইচ অ্যান ইনভেস্টার উইশেস টু মেজার দ্য রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট ভেহিকেল। তো আপনি যে একটা ইনভেস্টমেন্ট করলেন, ওই ইনভেস্টমেন্ট ভেহিকেলের উপরে ওভার দ্য টাইম যেটা জিনিসটাকে আপনি ধরে রাখছেন সেটাকে আমরা সাধারণত বলতেছে হচ্ছে যে হোল্ডিং পিরিয়ড, ঠিক আছে। সো তারপরে যেটা বলতেছে যে রিয়ালাইজড রিটার্ন। তো রিয়ালাইজড রিটার্নে যদি আমি যাই, রিয়ালাইজড রিটার্ন, হোয়াট ইজ মাই রিয়ালাইজড রিটার্ন। তো রিয়ালাইজড রিটার্নে যদি আমি বলি কারেন্ট রিটার্ন অ্যাকচুয়ালি রিসিভড বাই অ্যান ইনভেস্টার ডিউরিং দ্য গিভেন রিটার্ন পিরিয়ড। তার মানে যেটা আমি রিয়ালাইজ করে ফেলেছি, যেটা আমরা পেয়ে ফেলেছি, যেটা আমি কারেন্ট রিটার্ন আমি পাচ্ছি অ্যাকচুয়ালি রিসিভড বাই ইনভেস্টার ডিউরিং দ্য গিভেন রিটার্ন পিরিয়ড। তার মানে আপনি একটা জায়গায় কত 3 বছরের জন্য কিছু ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে এটার এগেনস্টে যে আপনি যে রিটার্নটা পাচ্ছেন, সো দ্যাট রিটার্ন উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য রিয়ালাইজড রিটার্ন। তো ওই রিয়ালাইজড রিটার্নটাই হচ্ছে যে আপনার কারেন্ট রিটার্ন অ্যাকচুয়ালি রিসিভড বাই ইনভেস্টার ডিউরিং দ্য গিভেন রিটার্ন পিরিয়ড। আরেকটা কি পেপার রিটার্ন। তো পেপার রিটার্নটা কি বলতেছে যে পেপার রিটার্ন ইজ লাইক রিটার্ন দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড বাট নট ইয়েট রিয়ালাইজড। তার মানে রিটার্ন নাকি যেটা অ্যাচিভড হয়েছে, রিটার্ন দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড বাট নট ইয়েট রিয়ালাইজড। রিটার্ন আপনি অ্যাচিভ করছেন বাট এখনও রিয়ালাইজড হয় না, নো সেল হ্যাজ টেকেন প্লেস। মানে আপনি কাগজে কলমে জিনিসটা আছে, দ্যাটস অলরেডি ইন দ্য পেপার, বাট পেপারে থাকলে কী হবে, বাট জিনিসটা তো আপনি রিয়ালাইজড কখন হবে, যখন রিয়ালাইজড হচ্ছে যেটা আপনি অলরেডি পেয়ে ফেলেছেন, যেটা আপনার হাতে চলে আসছে। বাট জিনিসটা এটা হচ্ছে যে আপনার কাগজে কলমে আসছে, বাট এই জিনিসটা এখনও আপনি জানেন এটা সেল করলে পাবেন, বাট এখনও আপনি জিনিসটা কি পান নাই। রিটার্ন দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড বাট নট ইয়েট রিয়ালাইজড। বুঝতে পারছেন? দ্য নো সেল হ্যাজ টেকেন প্লেস ইয়েট। তো চলেন এবার দেখি আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্নটা আমরা কীভাবে ক্যালকুলেট করি। দ্য টোটাল রিটার্ন আর্ন ফ্রম হোল্ডিং অ্যান ইনভেস্টমেন্ট ফর এ স্পেসিফাইড হোল্ডিং পিরিয়ড। তার মানে হোল্ডিং পিরিয়ডের জন্য যে আমরা টোটাল রিটার্নটা যেটা আমরা পাচ্ছি, দ্য টোটাল রিটার্ন আর্ন ফ্রম হোল্ডিং অ্যান ইনভেস্টমেন্ট। একটা ইনভেস্টমেন্টকে হোল্ড করে ফর এ স্পেসিফিক হোল্ডিং, ইউজুয়ালি 1 year অর লেস। তো দেখা যাচ্ছে সাধারণত ধরেন 1 বছরের জন্য একটা অ্যাসেটকে আমি হোল্ড করে এটার এগেনস্টে যে আমি যে আর্নিংসটা করতেছি সেটাই আমাকে সাধারণত বলা হচ্ছে যে হোল্ডিং পিরিয়ড রিটার্নের ক্ষেত্রে। তো হোল্ডিং পিরিয়ড রিটার্নের ক্ষেত্রে আর কি কি দেখাচ্ছে দেখেন, ইনকাম ডিউরিং পিরিয়ড। তো একটা ইনকাম যেটা আমি আর্ন করলাম, হোয়াট ইজ দ্য ইনকাম, ইনকাম ডিউরিং দিস পিরিয়ড, ইনকাম ডিউরিং পিরিয়ড প্লাস ক্যাপিটাল গেইন অর লস ডিউরিং পিরিয়ড। তার মানে এর মধ্যে যদি আপনি একটা ফ্ল্যাট কিনে থাকেন, সে আপনি একটা ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করলেন, ওই ফ্ল্যাটটাতে ইনভেস্টমেন্ট করার পরে এই ফ্ল্যাটটা ধরেন আপনি রেখে দিলেন, 1 বছর পরে সেল করবেন। তো এই ফ্ল্যাট থেকে আপনার একটা ইনকাম হবে, ধরেন ওই ফ্ল্যাট থেকে আপনি 30,000 টাকা করে ভাড়া পান। তো 1 বছরে 3,60,000 টাকা ভাড়া হবে আপনার, ঠিক আছে। সো ইউ আর উইল বি গেটিং অ্যান অ্যামাউন্ট অফ 3,60,000 টাকা। এবং এই 1 বছর পরে আপনি যখন সেল করবেন, ধরেন আপনি একটা কিনলেন, একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, অ্যাপার্টমেন্টটা কিনলেন হচ্ছে যে আপনি সামথিং অ্যারাউন্ড হোল্ডিং পিরিয়ড রিটার্ন, হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তো হোল্ডিং পিরিয়ড রিটার্ন হলো, তাহলে আমরা দেখতেছি যেটা এখানে যেটা বলতেছে যে ইনকাম, তাই ইনকাম হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 12 মাসের জন্য 30,000 করে, 30,000 ইন্টু 12, এটা হচ্ছে যে আপনার ইনকাম, মানে এটা আপনি ইনকাম করলেন। এবং ক্যাপিটাল গেইন অর লস হচ্ছে ডিউরিং পিরিয়ড, দেখা যাচ্ছে যে আপনি 50 লক্ষ টাকা দিয়ে কিনছিলেন, তো 50 লক্ষ টাকা দিয়ে কিনে এখন আপনি সেল করবেন, তো 50 লক্ষ টাকা এখন দেখা যাচ্ছে যে এটার ভ্যালু হয়ে গেছে 55
লাখ টাকা, 5 লাখ টাকা বেড়ে গেছে। তো 55 মাইনাস 50 যেটা আপনি কিনেছিলেন, সো দ্যাট ইজ হোয়াট ইজ ইয়োর গেইন অর লস। যদি লস হতো তাহলে লস নিতেন, হ্যাঁ। তো এটা আপনার হচ্ছে যে এটা আপনার ইয়াতে, তাহলে এটা হচ্ছে ল্যাক্স, LAKHS। তাহলে আপনি এটা কিনেছিলেন 50 দিয়ে, তাহলে আমরা যদি চলে যাই 30,000 ইন 3.6 ল্যাক্সে আমরা আনতেছি সব, তাহলে 30 ইন্টু 3 × 36, তাহলে 3,60,000, তাহলে 3.6 ল্যাক্স প্লাস আমার গেইন হলো কত 55 মাইনাস 50, দ্যাট ইজ 5 ল্যাক্স, আর আমি কিনেছিলাম কত 50 দিয়ে, তাই না? তাহলে আমার আসলো কত 5 প্লাস 3.6, দ্যাট ইজ 8.6 ডিভাইডেড বাই 50। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ হোয়াট ইজ মাই হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইন্টু, এটা যদি আমরা পার্সেন্টেজে আনি তাহলে দেখা যাচ্ছে 8.6 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, তাহলে এটা আসতেছে হচ্ছে আপনার 8.6 ডিভাইডেড বাই 50 ইন্টু 100। সো দ্যাট ইজ আমার রেট অফ রিটার্ন হচ্ছে যে আমার হোল্ডিং পিরিয়ড রিটার্নটা হচ্ছে গিয়ে, যদি আমি 100 করি, হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে গিয়ে আমার 17.2%. So that is what is the amount I am going to get. So that is my 17.2% amount that I will be getting. বুঝতে পারছেন? So that is what is our capital gain or loss during period. So capital gain or loss during period হচ্ছে যে ending investment value minus beginning investment value. তার মানে ending এ আমি কত টাকা পাচ্ছি, actually what I'm going to get, আমি যে টাকায় সেল করলাম ওই জিনিসটা সেল করে the amount of money that I'm getting, so that is my ending investment value minus beginning investment value. বুঝা গেছে? So that is my capital gain or loss during period. So এইটাই আমরা যেটা করলাম, ending investment value হচ্ছে 55, beginning investment value হচ্ছে 50, so I'm getting an amount of 5. So এটাই হচ্ছে কি আমার capital gain or loss. তো ওভারঅল আমরা একটা দেখা যাচ্ছে 17.2% রিটার্ন পাচ্ছি। বুঝা গিয়েছে? That is my holding period return. তারপরে যেটা বলতেছে দেখেন, তো কি ফাইন্যান্সিয়াল ভ্যারিয়েবলস ফর 4 ইনভেস্টমেন্ট। তো 4টা ধরনের ইনভেস্টমেন্টস যদি আমরা দেখি, সো আমরা যদি সেভিংস অ্যাকাউন্ট আছে, কমন স্টক আছে, বন্ড আছে, অ্যান্ড রিয়েল এস্টেট আছে। সো আমরা কোথায় আমরা উই আর টকিং অ্যাবাউট রিয়েল এস্টেট। সো বিকজ আমাদের যেহেতু সাবজেক্টটাই হচ্ছে রিয়েল এস্টেট, সো উই উইল বি মোর ফোকাসড অন রিয়েল এস্টেট। সো দেখেন ফার্স্ট কোয়ার্টারে সেভিংস অ্যাকাউন্টে আপনি কত $15 করে পেলেন, $60। কমন স্টকের ক্ষেত্রে দেখা যায় আপনি $10 করে $45 পেলেন। বন্ডের ক্ষেত্রে 70 ফার্স্ট সেকেন্ড কোয়ার্টারে 70 পেলেন, এত গেলে 140। বাট রিয়েল এস্টেটে একদমই নাই, ঠিক আছে। তারপরে এন্ড অফ ইয়ার ইনভেস্টমেন্ট ভ্যালু দেখেন 1000, এন্ড অফ ইয়ারে কত ছিল 1000, 2200, 970 অ্যান্ড 3300। সো বিগিন অফ ইয়ারে কত ছিল 1000, 2000, 1000 অ্যান্ড 3000। সো ক্যাপিটাল গেইন অর লস কত হয়েছে, ক্যাপিটাল গেইন অর লস এটা সেমই আছে, 1000 ছিল বিগিন অফ ইয়ার, ক্যাপিটাল গেইন অর, তো ক্যাপিটাল গেইন অর লস হলো এন্ড অফ ইয়ারে ছিল এত, বিগিনিং অফ ইয়ারে ছিল এত, ক্যাপিটাল গেইন অর লস 0। এখানে ক্যাপিটাল গেইন হলো হচ্ছে কি আমার 200, এখানে হলো আমার লস হলো ক্যাপিটাল গেইন, আর এখানে হচ্ছে কি আমার লাভ হলো 3000 দিয়ে কিনছিলাম, 3300 হয়ে গেছে, 300। তাহলে টোটাল রিটার্ন দেখেন, তাহলে রিটার্ন 1 প্লাস 2, তো টোটাল কারেন্ট ইনকাম হচ্ছে যে 60 প্লাস 0, দ্যাট ইজ 6%, তো মানে 1000-এর 6% হলো রিটার্ন। কমন স্টকে দেখেন যে এটা আমি ইনকাম করতেছি কত 245 প্লাস 45, তাহলে 245 প্লাস 45 ডিভাইডেড বাই এই যে আপনার 245 প্লাস ডিভাইডেড বাই 2000 ইন্টু 100 করলে 12.25%। আবার হচ্ছে যে 110 প্লাস এই যে আপনার টোটাল কারেন্ট ইনকাম হচ্ছে কি 140, এই দুইটা প্লাস করে এটা করলে 11.5%। আর এটা যদি আপনি করেন 300 ডিভাইডেড বাই 3000, দ্যাট ইজ 10%। সো এক একটা রেট অফ রিটার্ন কত আসতেছে সেই জিনিসটা কিন্তু আমরা ইজিলি দেখতে পারতেছি। সো 4টা রিটার্ন, তাহলে আপনার যেখানে দেখবেন যে আপনার যেই ইনভেস্টমেন্টটাতে আপনার রিটার্ন সবচেয়ে হাই সেটাতে আপনি ইনভেস্ট করবেন, তা আপনি দেখলেন যে আপনার কমন স্টকে এই সবগুলোর মধ্যে আপনার সবচেয়ে ফার্স্ট ইনভেস্টমেন্ট হচ্ছে যে কমন স্টক। তো কমন স্টকে যদি আমার রিটার্ন সবচেয়ে বেশি হাই হয় তাহলে ডেফিনেটলি আই উইল ইনভেস্ট ইন দ্য কমন স্টক। আর তারপরে দেখা গেল হচ্ছে যে বন্ড, তারপর হচ্ছে যে রিয়েল এস্টেট। তো যেটাতে আমার অ্যাকর্ডিংলি আমার যেটাতে রিটার্ন বেশি হবে কম হবে সেটাতে আই উইল ইনভেস্ট। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার রুল। আচ্ছা, আচ্ছা ওকে, সোর্সেস অফ রিস্কটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আমরা আর দুটো স্লাইড মেনলি দেখব, ইউজিং HPR হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইন ইনভেস্টমেন্ট ডিসিশনস।
তাহলে দেখেন আমরা যদি হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইনভেস্টমেন্ট ডিসিশনে যদি হোল্ডিং পিরিয়ড রিটার্নগুলো রাখি, ইফ উই ইউজ দিস হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইন ইনভেস্টমেন্ট ডিসিশনসের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, হোয়াট উইল হ্যাপেন। সো এখানে দেখা যাচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ হোল্ডিং পিরিয়ড রিটার্নের ক্ষেত্রে ইটস ইজি টু ক্যালকুলেট, ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কনসিডার্স ইনকাম অ্যান্ড গ্রোথ। তার মানে এটার অ্যাডভান্টেজেসগুলো কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ফর দিস, এই অ্যাডভান্টেজেসগুলো আছে, এটা সহজে ইজিলি ক্যালকুলেট করা যায়। ইটস ইজিয়ার টু ক্যালকুলেট অ্যান্ড ইটস অলসো ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা ক্যালকুলেট করাটা সহজ এবং এটা বুঝাটাও সহজ। কিন্তু কনসিডার্স ইনকাম অ্যান্ড গ্রোথ, তাহলে এটা আপনার ইনকামও কনসিডার করে অ্যান্ড গ্রোথটা করে। তার মানে আপনি ইজিলি জিনিসটাকে ক্যালকুলেট করতে পারতেছেন, ইজিলি জিনিসটাকে বুঝতে পারতেছেন, অ্যান্ড কনসিডার্স ইনকাম অ্যান্ড গ্রোথ। তারপরে যেটা বলতেছে যে ডিসঅ্যাডভান্টেজেস অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন। সো হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তাহলে একটা কী ধরনের ডিসঅ্যাডভান্টেজেস আছে হোল্ডিং পিরিয়ড রিটার্নের ক্ষেত্রে, দেখেন, ডাজ নট কনসিডার টাইম ভ্যালু অফ মানি। তাহলে এই যে ডিসঅ্যাডভান্টেজ, এই টাইম ভ্যালু অফ মানিটা তারা কনসিডার করে না। তারা দেখতেছে যে আমি কতটুকু ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল লস হলো, এবং হোল্ডিং পিরিয়ড এবং বিগিনিং অফ দ্য ইয়ার আমি কত পেয়েছিলাম এবং কত দিয়ে কিনেছিলাম এবং কত এখন দাম আছে, সেটার উপরে বেস করে তারা একটা করে ফেলে। বাট আমাদের ওয়ান অফ দ্য মেজর থিং কিন্তু টাইম ভ্যালু অফ মানি। আমার যদি টাকার ভ্যালু কমে যায়, ওই জিনিসটা যদি আমি অ্যাডজাস্ট করি না করি, ইনফ্লেশনটা রিয়েল রেটটা যদি আমি বের করতে না পারি, তাহলে কিন্তু ইটস আ ভেরি বিগ লস, উইল বি বিগ লস ফর মি। সো আমাকে কিন্তু কনসিডার করতে হবে হোয়াট ইজ মাই টাইম ভ্যালু অফ মানি। তো ওই জিনিসটা তারা কনসিডার করে না। রেট বি ইনঅ্যাকুরেট ইফ দ্য টাইম পিরিয়ড ইজ লঙ্গার দ্যান 1 ইয়ার। তাহলে চিন্তা করেন, কারণ 1 ইয়ার পরে দেখা যায় রেট অফ ইনফ্লেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো রেট অফ ইনফ্লেশন যদি চেঞ্জ হয়ে থাকে বা টাইম অফ মানি ভ্যালুটা যদি ইম্প্যাক্ট করে থাকে, তখন কিন্তু আমার ওইটা দেখা যায়, ওইটা আমাকে রিয়েল ফিগারটা শো করবে না। বুঝতে পারছেন? তাহলে দেখেন এবার আর্নিং ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তো আমি একটা ইন্টারেস্টের উপর আরেকটা ইন্টারেস্ট কীভাবে আর্ন করা যায় দেখেন। সো আমার এখানে হচ্ছে যে নাম্বার অফ ইয়ার্স, তো 0 থেকে শুরু হচ্ছে, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15, 20, 25। সো দিজ আর দ্য নাম্বার অফ ইয়ার্স। তো এই নাম্বার অফ ইয়ার্সগুলোর উপরে বেস করে হচ্ছে গিয়ে আমরা ইয়াতে, সো দিস আর দ্য মনিটারি ভ্যালুস। তো দিস ইজ 1000, 2000, 3000, 4000 অ্যান্ড 5000। সো তাহলে আমার ইনভেস্টমেন্টটা হলো কত, ধরেন আমি এখানে যেটা নিয়ে ইনভেস্টমেন্ট করলাম, সেখানে আমি $1000 ইনভেস্ট করতেছি। সো ইনভেস্টমেন্ট করতেছি, তো এখানে দেখা যাচ্ছে যে আমি আফটার 20 ইয়ার্স, দেখেন এখানে 0 থেকে হচ্ছে যে আপনার 20 বছর পর্যন্ত, তো 20 বছর পর্যন্ত যদি হয়, তাহলে 1000 টাকা যদি আমি ইনভেস্ট করি, 5% রেট অফ রিটার্নে 20 বছর পরে এটা আসতেছে হচ্ছে গিয়ে 2600, ওয়ার 8% অফ রেট অফ রিটার্নে আসতেছে 4661। তাইলে ইন্টারেস্ট ইনকাম হলো কত আমার, দেখেন ইন্টারেস্ট ইনকাম হলো যে আমি 1000 টাকা ইনভেস্ট করলে আমি 20 বছর পরে যে ওইটার উপরে আমি 1000 টাকার উপরে আফটার 20 ইয়ার্সের পরে আমি গেটিং 2600। তাহলে আমার ইন্টারেস্ট ইনকাম হচ্ছে গিয়ে কত, 1600। ওয়ারেজ আমি যদি ইন্টারেস্ট অন ইন্টারেস্ট যেটা বলতেছে, এখন দেখেন ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট হয়। সো 20 বছর পরে আমি 5% অফ ইন্টারেস্ট, এটা এই ইন্টারেস্টে আমি আর্ন করতেছি, এই ইন্টারেস্টের উপরে আপনি আবার উইল গেট আ ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে দেখেন আপনি এখানে কত, 2000, এই যে আপনি 2600 টাকা থেকে যে আপনি 8% রেট অফ রিটার্নে যে জিনিসটা আর্ন করতেন, তাহলে তো কত, 4661 টাকা। তাহলে যে 4661 টাকা থেকে 2600 বাদ দিলে থাকে হচ্ছে আপনার 2061 টাকা। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। ঠিক আছে? তো এই যে এখান থেকে যে 2600 থেকে এই যে অ্যামাউন্টটা আছে, সেটাকে হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। আর ওয়ারেজ আপনি যে রিকভারি অফ প্রিন্সিপাল কত, যে 1000, তো 1000 হচ্ছে যে আপনার মেইন প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটার উপরে আপনার ইন্টারেস্ট ইনকাম ছিল 1600, এইটার উপরে যদি আপনি আরও রাখেন, এই ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট গিয়ে আপনার 4661 টাকা। তাহলে টোটাল হচ্ছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হচ্ছে কি আপনার 2061 টাকা। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ হোয়াট ইজ আর আর্নিং ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তাহলে সোর্সেস অফ রিস্ক আমরা নেক্সট ক্লাসে বলবো, মানে কী ধরনের রিস্ক হতে পারে। তো এতক্ষণ আমরা রিটার্ন দেখলাম, রিটার্ন দেখার পরে আমরা উই হ্যাভ আন্ডারস্টুড যে হোয়াট ইজ ইট। আমরা টাইম ভ্যালু অফ মানি দেখলাম, হোল্ডিং পিরিয়ড রিটার্ন দেখলাম, রিয়েল রেট অফ রিটার্ন দেখলাম। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফাইন্যান্সের সব ক্ষেত্রে আমরা যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে, তো আমরা যখন একটা প্রপার্টি কিনবো বা প্রপার্টি বিক্রি করবো, এই জিনিসগুলো আমাদের উই হ্যাভ টু অ্যানালাইজ, তাই না? ওই জিনিসটার হোল্ডিং পিরিয়ডটা কীভাবে আসবে, ওই জিনিসটাকে কনসিডার করে উই হ্যাভ টু থিঙ্ক। সো আজকের ক্লাসের জন্য আমাদের এই পর্যন্তই ছিল। সো উই উইল do until like this. So next class we will move forward with the next part of this risk and return. Thank you everyone. Assalamu alaikum. Next class e dekha hobe.